উনি 91 সালে জামাত কি করছিল গল্প করে। আরে ভাই, জামাতকে তো বড় নেয়ামত উপহার দিচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি জামাতকে নিবন্ধন দিছে এবং সংবিধানে ছিল কোন এই ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। এটা শেখ কোন মুজিবের জামাতকে দেয় নাই, সংবিধানে ছিল। এটা দিয়েছে সকল ধর্মভিত্তিক দলকে। আপনি ভুল তথ্য দেন কেন? সকল ধর্মভিত্তিক, নট অনলি জামাত, প্লিজ, নট অনলি জামাত, সকল দলকে দিয়েছে। সেই জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এইটা উনি প্রমাণ করেছেন। আপনি ইতিহাস আমরা পড়ে জানি। কিন্তু আপনি আমার কথা শুনেন, কথা আপনার সবার কথা বলি না, কিন্তু লিমিট ক্রস করেন না। আমি বলছি শেখ মুজিবের সময় সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সারা পৃথিবীর মানুষ, গণতান্ত্রিক রাষ্ট্রের লোকেরা কেন ভালোবাসে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 75-এ একটা দল ছিল, একটা দলেরই সরকার ছিল। জিয়াউর রহমান সাহেব এসে সেই একদলীয় বাকশালকে ব্রেকেট করে তিনি উন্মোচন করেছিলেন বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের ন্যায্যতার পক্ষে ছিলেন, কথা বলার পক্ষে ছিলেন, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যার কারণে সারা পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রগুলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সহজ। এবং জিয়াউর রহমান সাহেব 39টা রাজনৈতিক দল, আওয়ামী লীগ, জামাত ইসলাম সহ মুসলিম লীগ, 39টা জাসদ বাসদ, 39টা রাজনৈতিক দলের নিবন্ধন উনি দিয়েছিলেন এবং সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। চতুর্থ পঞ্চম সংশোধনের মাধ্যমে তিনি অ্যাভয়েডমেন্ট করে দিয়েছিলেন ধর্মভিত্তিক রাজনীতি চলবে না, যেটা 72-এর সংবিধানে শেখ মুজিব সংযোজন করেছিল, সেটা উনি বাতিল করে দিয়েছিলেন। দালাল আইন বলে একটা আইন করেছিল, সে আইন উনি রহিত করে দিয়েছিলেন। দালাল আইনে যে সমস্ত রাজাকাররা, দর্শনকারীরা জেলে ছিল, এই আইন রহিত হওয়ার পরে তারা সকলেই মুক্ত হওয়ার, স্বাধীন হয়ে দেশে বসবাস করেছে এবং রাজনীতি করেছেন। অনেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমন রেকর্ড আছে। যে নিয়ামত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলি দিয়ে গেছে, সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করে তো সারা জীবন শেষ করতে পারবে না। ওনারা তো কোনো জীবনে রাজনীতি করতে পারতেন না, ঘর থেকে বেরোতে পারতেন যদি সংবিধানে ওই অ্যামেন্ডমেন্ট থাকতো, চতুর্থ সংশোধনী, যেটা শেখ মুজিব করেছে। তো এই নিয়ামতের কাছে ওই নিয়ামতের কোনো তুলনাই হয় না। মায়ের দুধের কাছে ছেলে মারে পবিত্র হজে নিয়ে গেল, মক্কা মদিনায় নিয়ে গেল, মায়ের দুধের ঋণ কি শোধ হয়ে যাবে? শোধ করতে পারবে ওই ছেলে? মাকে হজ করাইল, এই জন্য কি তার ঋণ শোধ হয়ে যাবে? তো উনি তো ওই ধরনের একটা তুলনা দিল। এগুলি তুলনা না। শুনেন, যে ভোটের কথা উনি বলে এটা জুলাই সনদ। জুলাই সনদে কি বলছে? জাতীয় সংসদের দলের বিরুদ্ধে ভোটদান সংবিধানের অনুচ্ছেদ 70 বিধিবিধান পরিবর্তন করে যুক্ত করা হবে। জাতীয় সংসদের সদস্যসকল কেবল অর্থবিল, আস্থাবিল, আস্থা ভোট এবং অর্থবিল এবং আস্থা ভোট, অর্থবিল আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি অনুগত থাকবেন। অন্য যে কোনো বিষয়ে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। ঠিক দেখেন, এটা হলো 31 দফা। এখানে কি বলা আছে 31 দফাতে? দেখেন, বলা আছে সংসদীয় ব্যবস্থায় অধিকতর গণতন্ত্রীকরণ লক্ষ্যে আস্থা ভোট, অর্থবিল, সংবিধান সংশোধন বিল, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রদান করতে পারবে। এটা তো আমাদের যে 31 দফা 70 অনুচ্ছেদ নিয়ে আমাদের যে বক্তব্য, সেই একই বক্তব্য তো আপনার এই জুলাই সনদ। তো উনি বললো যে ভোট দিতে হয়, ভোট গোপনে দিতে হবে, ওপেনে দিতে হবে, কোনো কায়দা নাই। তো আমরা তো বলাই গেছি আস্থা ভোট, রাষ্ট্রপতি নির্বাচন বলেন, সংবিধান সংশোধন বলেন, অন্য কোনো বিশেষ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিল বলেন, কিন্তু ওপেন দিতে হবে, ভোট দিতে হবে, ওপেন দিতে হবে, কোনো উপায় নেই। এটা আপনি বললেন জুলাই সনদ যদি বাস্তবায়ন হতো, তাহলে ভোট ওপেন যদি না দিতে হতো তাহলে অনেকে হয়তো ভোট দিত, এরকমটাই কে যেন বলছে। কিন্তু সুবিধা নাই তো ভাই। জুলাই সনদে
31 দফাতে যা আছে 70 অনুচ্ছেদ নিয়ে আমাদের বক্তব্য ঠিক জুলাই সনদের সেম বক্তব্যটাই। এখন মানে যেটা কোনো আমরা সুযোগ চালাচ্ছি নেই। সেটাই জুলাই সনদ। এটার মানে কোনো জুলাই পরিবর্তন হয় সনদেও না। এটার কোনো জুলাই সনদে এর ব্যতিক্রম না, মানে এটা ওপেন কোড। না, আমি দোনোটাই আমি করে আপনাদেরকে শুনেছি। এই যে জুলাই সনদ আর হলো 31 দফা, আমি তো দোনোটাই আপনাদের করে শুনাইলাম। এখন উনি যেটা বলছেন বা বলতে চান, আমি জানি না রাজনৈতিক ভাবে কেউ কাউকে হেয় প্রতিপন্ন করা, এগুলি বক্তব্য ঠিক না। কারণ আমি যে দলটা করি, যে দলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি নিজেই বিরোধী মতকে শ্রদ্ধা জানিয়েছেন, বিরোধীদেরকে কথা বলতে সুযোগ করে দিয়েছেন, এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবাদপত্রের স্বাধীনতা সবকিছু উনি ওপেন করে দিয়েছেন। সেহেতু আমরা ওনাদের মতের বিরুদ্ধে কথা বলি না, আমরা ওনার মতকে শ্রদ্ধা করি এবং আমরা মনে করি যে ওনারা রাজনীতি করে, আমরা হাসিনার পন্থী লোক না, আমরা শেখ মুজিব মার্কা লোক না, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসারী, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তার ছেলে রাষ্ট্র পরিচালনার প্রতি আস্থাশীল কর্মী হিসাবে আমরা কাজ করি। আজকে দেখেন একটা জিনিস, ভালো একটা পয়েন্ট আপনি আনছেন, দীনেশ ত্রিবেদী। ভারত যখন, আমরা একটা কথা দেখেন, আপনারা শুনেন, ফেরদৌস ভাই আপনারা বলুন, লর্ড কার্লাইল লোকসভার সদস্য ছিলেন, ব্রিটিশ আইনজীবী। আপনার তো ব্রিটিশে থাকেন, হাসিনা একটা। ম্যাডামের বিচার যখন শুরু হলো, অর্পণাস ট্রাস্ট মামলা, তখন ওনাকে আমরা বিএনপি বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে নিয়োগ হচ্ছে। শেখ হাসিনা তাকে বাংলাদেশে আসতে দেন। লর্ড কার্লাইল দিল্লিতে গিয়েছিলেন একটা সাংবাদিক সম্মেলন করবেন। এই যে দাদা শেখ হাসিনাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে, এই এদের কাছে এই পারমিশন নিয়েছিল লর্ড কার্লাইল, এই প্রেস ক্লাবের কাছে বলছিল আমি এই মামলা সম্বন্ধে কিছু কথা বলবো, তোমরা আমার সুযোগ করে দেবো। তারা বলতে আচ্ছা ঠিক আছে আসে। কিন্তু ভারত সরকার লর্ড কার্লাইলকে দিল্লি এয়ারপোর্ট পার হতে দেয় নাই, তাকে আবার ব্যাক করে লন্ডনে পাঠাই। কেন? যে আমরা একটা স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে আমার দেশে বসে কোনো বক্তব্য দেওয়াটা, তাইলে ওই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হয়। ভারত সরকার তখন এই বিবৃতি দিল। সেহেতু আমরা লর্ড কার্লাইলকে আমাদের ভারতে ঢুকতে দিই নেই। যদি এটাই হয়, তাহলে আপনারা বাংলাদেশে একজন অভিযুক্ত ব্যক্তি গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নাকি নিজের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছেন, পালাই গেছেন, তাকে আপনি কিভাবে প্রেসের সামনে হাজির করবেন? তাইলে কি তার ছেলে যে বলল যে ভারতের পূর্বাংশ এখন আবার পাকিস্তান হয়ে গেছে, এটা কি আমার রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্বের হুমকি হয়নি? কোন মালানা মৌলবীরা কি একটা বিবৃতি দিচ্ছে এটার বিষয়ে কথা বলছে? বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে মিটিং করে একটা মিছিল করছে? ভারতীয় হাইকমিশন ঘেরাও করছে? করেনি। হিসাব মিলাবেন, করেনি তো। বাংলাদেশ সরকার কি করে? আমার ফেরদৌস ভাই আপনাকে জানানো